আগামী 1 ফেব্রুয়ারি পেশ হতে চলেছে আগামী অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। আমেরিকার সাথে শুল্ক যুদ্ধ, রাশিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্য নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি, পাকিস্তানের তরফে লাগাতার জঙ্গি উস্কানি, এত সব প্রতিবন্ধকতা এবং পরিস্থিতির মোকাবেলা করে এবারের ভারতীয় বাজেট কতটা চ্যালেঞ্জিং। অর্থনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন, কৃষি, ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক প্রযুক্তির পরিকাঠামো উন্নয়ন কি এবারের বাজেটের প্রধান লক্ষ্য হতে চলেছে। সেই সঙ্গে এবারের বাজেটে সাধারণ মধ্যবিত্ত এবং চাকুরিজীবীদের জন্য কি থাকবে একাধিক চমক। পরিবর্তিত হবে আয়করের স্ল্যাব। আর আসন্ন বিধানসভা নির্বাচনের কারণে বাংলার জন্য কি এবারের কেন্দ্রীয় বাজেটে থাকছে বাড়তি বরাদ্দ? বাংলার শাসক দলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের জবাব দিতে পারবে কি আসন্ন কেন্দ্রীয় বাজেট? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। রবিবার 1 ফেব্রুয়ারি 2026 সকাল 11টায় কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট অনেকগুলো দিক থেকেই কিন্তু ভীষণভাবেই উল্লেখযোগ্য। সে বিষয়ে আসার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই এখন যে 1 ফেব্রুয়ারি প্রতি বছর এই কেন্দ্রীয় বাজেট পেশ হয়ে আসছে তা কিন্তু প্রথম থেকে ছিল না। 2017 সালের আগে কেন্দ্রীয় বাজেট পেশ করা হতো ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে, কিন্তু 2017 সালে এই প্রথা পরিবর্তিত হয়ে 1 ফেব্রুয়ারি বাজেট পেশের দিন নির্ধারণ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই পরিবর্তন? দেখুন, আর্থিক বছর শুরু হয় এপ্রিল থেকে আর শেষ হয় গিয়ে মার্চে। আগের নিয়মে মানে যখন ফেব্রুয়ারির শেষে বাজেট পেশ হতো তখন পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন হয়ে যে সময় লাগতো তাতে নতুন আর্থিক বছর আবার শুরু হয়ে যেত। আর সেই কারণেই নতুন আর্থিক বছরে প্রথম কয়েক মাস খরচ মেটানোর জন্য টাকা তহবিল থেকে আগেই তুলে নেওয়া হতো। এর জন্য আবার সংসদে একটি ভোট অন অ্যাকাউন্ট পাস করানো হতো। এখন 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ায় সংসদে মার্চের শেষ নাগাদ বাজেট প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়, যার ফলে 1 এপ্রিল থেকেই কোনো বাধা ছাড়াই মন্ত্রণালয়গুলো বরাদ্দের ব্যবহারের সুযোগ পায়। আগেই বলেছি যে এবারের বাজেট অনেকগুলো দিক থেকেই গুরুত্বপূর্ণ। দেখুন, এই মুহূর্তে ভারতের অর্থনীতি গোটা বিশ্বের অর্থনীতিতে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। 6 থেকে 7% জিডিপি বৃদ্ধির হার নিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম এই অর্থনীতি বৈশ্বিক প্রবৃদ্ধিকে চালিত করছে। খোদ IMF ভারতকে বিশ্বের জন্য একটি প্রধান প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক ঝুঁকির কারণও রয়েছে, যার মধ্যে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির অনিশ্চয়তা এবং শুল্ক যুদ্ধের কারণে ভারতের এই প্রবৃদ্ধির বিষয়টি বাহ্যিক প্রতিকূলতার মুখে পড়েছে। চলতি অর্থবছরে ভারতের জিডিপির প্রবৃদ্ধি এখনও পর্যন্ত পূর্বাভাসকে ছাড়িয়ে গেলেও বড় প্রশ্ন হলো বৈশ্বিক অর্থনৈতিক ঝড়ের মধ্যেও এটি কি ভালোভাবে বৃদ্ধি পেতে পারবে? দেখুন, ভারতীয় শেয়ার বাজারের জন্য 2025 সালটি কিন্তু ভালো ছিল না। ভারতীয় টাকা ছিল 2025 সালের সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা। দীর্ঘ টালবাহানার কারণে ভারত মার্কিন চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এর সঙ্গে আবার যোগ হয়েছে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ভারতের ওপর 50% শুল্ক আরোপ, যা কিন্তু রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করছে। এটা ঠিক যে ভারতের গ্রোথ মূলত অভ্যন্তরীণ চাহিদা দ্বারাই পরিচালিত হয়, কিন্তু তারপরেও বিশ্বের এই ক্রমবর্ধমান অস্থিরতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতিবিদদের অনেকেই মনে করছেন টাকার অবাধ পতন আমদানিকৃত মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলেও বাণিজ্য এবং শুল্কজনিত ধাক্কার বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তারা।